আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকের এই ভিডিওতে আমরা ক্যাশ রিসিভড জার্নাল শিখব। এর ঘরগুলো কিছুটা এরকম হয়: ক্যাশ রিসিভড জার্নাল, ডেট, অ্যাকাউন্টস ক্রেডিট অর্থাৎ যেটা ক্রেডিট হয়েছে সেটার ঘর, রেফারেন্সের ঘর, ডেবিটের ঘর, ক্রেডিটের ঘর এবং একটা জাবেদার ঘর। জাবেদার হইতেছে কস্ট অফ গুডস সোলস ডেবিট, মার্চেন্ডাইজ ইনভেন্টরি ক্রেডিট। এই এমআই দ্বারা মার্চেন্ডাইজ ইনভেন্টরি বোঝানো হচ্ছে। কস্ট অফ গুডস সোল্ড ডেবিট, মার্চেন্ডাইজ ইনভেন্টরি ক্রেডিট। এবং ডেবিটের ঘরে ক্যাশ এবং সেলস ডিসকাউন্ট নামের দুইটা ঘর হবে, আর ক্রেডিটের ঘর হবে অ্যাকাউন্টস রিসিভেবল, সেলস এবং আদার অ্যাকাউন্ট। অর্থাৎ ডেবিট হবে কি কারণে? ক্যাশ পেলে ডেবিট হবে এবং ডিসকাউন্ট দিলে ডেবিট হবে, সেটা ডেবিট হবে। আর ক্রেডিট হবে অ্যাকাউন্টস রিসিভেবল, যে তুমি টাকা পাচ্ছি, আমার দিনদার হ্রাস পাবে। অ্যাকাউন্টস রিসিভেবল ক্রেডিট, ক্যাশ কখন পাবো? সেলস হলে ক্যাশ পাবো, সেলস ক্রেডিট, এবং অন্যান্য কারণে ক্রেডিট হবে, এই আদার অ্যাকাউন্ট ক্রেডিট। আচ্ছা, প্রশ্নটা পড়া যাক। প্রথমে বলছে মিস্টার জোয়া ব্রিংস ক্যাশ, টাকা 1,50,000 এস ক্যাশ, অর্থাৎ মূলধন আনা হলো। তো এর জাবেদা হচ্ছে নগদান ডেবিট, মূলধন ক্রেডিট। তো এটার অ্যান্সারটা হবে এই যে এখানে যে বলছে অ্যাকাউন্টস ক্রেডিট, অর্থাৎ আমার ক্রেডিট কি হয়েছে? আমার ক্রেডিট হয়েছে মূলধন, ক্যাপিটাল। সেই ক্যাপিটালটা আমি এখানে টাইটেল দিব, আর টাকাগুলো সেম বসায় দিব। নগদান ডেবিট, এই যে ক্যাশের ঘরে নগদান ডেবিট 1.5 লক্ষ, এবং মূলধন ক্রেডিট, মূলধনের কোনো ঘর নাই, সেটা আদার অ্যাকাউন্টে পড়ে যাবে, মূলধন ক্রেডিট। কিছুটা আমাদের খতিয়ানের মতো নেই। দ্বিতীয়টায় যাই। 4 নম্বরে বলছে ক্যাশ সেলস অফ ইকুইপমেন্ট মার্চেন্ডাইজ টাকা 40,000, কস্ট টাকা 25,000। অর্থাৎ মার্চেন্ডাইজ মানে পণ্য বিক্রি করা হয়েছে 40,000 টাকা, যার কস্ট ছিল 25,000 টাকা। মানে আমি 25,000 টাকার পণ্য ক্রয় করে সেটাকে 40,000 টাকায় বিক্রি করছি। তাহলে বিক্রয় মূল্য 40,000, ক্রয় মূল্য 25,000। ক্রয় মূল্য দেওয়া থাকলে আমাদের এই কস্ট অফ গুডস সোলস ডেবিট, মার্চেন্ডাইজ ইনভেন্টরি ক্রেডিট, এইটা এখানে একটা এন্ট্রি যাবে। তো যেহেতু আমি পণ্য বিক্রি করছি, এর জাবেদা হবে নগদান ডেবিট, বিক্রয় ক্রেডিট 40,000 টাকা। তো লিখি, এখানে বলছে অ্যাকাউন্টস ক্রেডিট, অর্থাৎ আমার ক্রেডিট কি হয়েছে? আমরা দেখলাম যে আমাদের ক্রেডিট হয়েছে বিক্রয়, সেলস। তো সেলস ক্রেডিট, নগদে টাকা পাইছি, নগদান ডেবিট 40,000, বিক্রয় হয়েছে সেলস ক্রেডিট 40,000। আর যেটা বলতেছিলাম, যদি আমাদের কস্ট দেওয়া থাকে, বিক্রয়ের মূল্য দেওয়া থাকে, তাহলে এইখানে একটা এন্ট্রি যাবে। আমাদের ক্রয় মূল্য 25,000টা এখানে আমরা একবার লিখে দেব। কস্ট অফ গুডস সোল্ড ডেবিট, মার্চেন্ডাইজ ইনভেন্টরি ক্রেডিট 25,000। কমপ্লিট। 8 তারিখ, এ চেক ফর টাকা 19,600 ইজ রিসিভড। 19,600 টাকাটা চেক রিসিভ করলাম ফ্রম ডি কোম্পানি, ডি কোম্পানির কাছ থেকে। ইন ফুল সেটেলমেন্ট অফ টাকা 20,000, 20,000 টাকার পূর্ণ নিষ্পত্তিতে ডি কোম্পানি হতে আমরা 19,600 টাকার চেক প্রাপ্ত হলাম। অর্থাৎ ওদের কাছে আমরা পাইতাম 20,000 টাকা, কিন্তু ওরা আমাদেরকে দিছে 19,600 টাকা এবং বলছে মামলা এখানেই সেটেল, আর কিছু পাবেন না। অর্থাৎ আমরা বাকি যে 400 টাকা সেটা ডিসকাউন্ট তাদেরকে দিছি, সেলস ডিসকাউন্ট। আমরা জানি সেলস ক্রেডিট হয়, সেলসের ডিসকাউন্ট ডেবিট হয়। তো এর জাবেদা কি হবে? এর জাবেদা হবে ক্যাশ ডেবিট 19,600, সেলস ডিসকাউন্ট ডেবিট 400, এবং আমরা যে অ্যাকাউন্টস রিসিভেবল ছিল ডি কোম্পানি, সেই অ্যাকাউন্টস রিসিভেবল ডি কোম্পানি ক্রেডিট 20,000। সেম এই জাবেদাটাই এখানে তারা অ্যান্সার করে দিছে। 8 তারিখে আমাদের ক্রেডিট হয়েছিল অ্যাকাউন্টস রিসিভেবল, এই এ আর দ্বারা অ্যাকাউন্টস রিসিভেবল বোঝায়, অ্যাকাউন্টস রিসিভেবল বাংলা দেনাদার। অ্যাকাউন্টস রিসিভেবল ডি কোম্পানি ক্রেডিট। আচ্ছা, ডেবিটে কি হয়েছিল? 19,600, এই 19,600। সেলস ডিসকাউন্ট 400, এই সেলস ডিসকাউন্ট 400। আর ক্রেডিট হয়েছিল আমাদের অ্যাকাউন্টস রিসিভেবল 20,000, ক্রেডিট অ্যাকাউন্টস রিসিভেবল 20,000। আবার একই সাথে ডেবিট আর ক্রেডিটের দুনো ঘর সেম মিলে গেল, 19,600 প্লাস 400, 20,000, ক্রেডিটে 20,000 মিলে গেল। 8 তারিখ কমপ্লিট। 10 তারিখ, ক্যাশ সেল অফ মার্চেন্ডাইজ টাকা 35,000, কস্ট টাকা 22,000। সেম আমাদের 4 তারিখের মতনই অঙ্কটা, এই এন্ট্রিটা। তো মার্চেন্ডাইজ মানে পণ্য আমি বিক্রি করছি 35,000 টাকায়, যার আমি কিনে আনছিলাম 22,000 টাকায়। তো এটা জাবেদা হইতেছে নগদান ডেবিট, বিক্রয় ক্রেডিট, ক্যাশ ডেবিট, সেলস ক্রেডিট। তো ক্রেডিটের ঘরে সেলস লিখলাম, এন্ট্রি মানে টাইটেলটা দিলাম সেলস, ক্যাশ ডেবিট 35,000 এবং সেলস ক্রেডিট 35,000। ক্লিয়ার?
তারপরে আমরা আসি 10 তারিখ কমপ্লিট, আসি 21 তারিখে। 21 তারিখ বলছে ক্যাশ রিসিভড টাকা 20,000 অন বিলস রিসিভেবল, অর্থাৎ বিলস রিসিভেবলের মাধ্যমে আমি 20,000 টাকা পেলাম। আমি ক্যাশ পেয়েছি, ক্যাশ ডেবিট, বিলস রিসিভেবল ক্রেডিট। তো আমার ক্রেডিট হয়েছে কি বিলস রিসিভেবল, দিলাম বিলস রিসিভেবল, ক্যাশ ডেবিট 20,000 এবং আদার অ্যাকাউন্ট 20,000। আসলে এখানে যদি আমরা প্রত্যেকটাকে এন্ট্রি দিতে যেতাম তাহলে কতগুলো ঘর হয়ে যেত ক্রেডিটের ঘরে, তাই আমরা একটা আদার অ্যাকাউন্ট ঘর বানাইছি, সেই আদার অ্যাকাউন্টে বাকিগুলো দিয়ে দিছি। মেজর যে জিনিসটা আছে অ্যাকাউন্টস রিসিভেবল এবং সেলস, সেটাকে একটা ঘর দেওয়া হয়েছে, বাকিগুলোকে আদার অ্যাকাউন্টের মধ্যে ফেলে দেওয়া হয়েছে। 21 কমপ্লিট। 25 এ চেক ফর টাকা 26,300 রিসিভড ফ্রম ই কোম্পানি ইন ফুল সেটেলমেন্ট অফ 30,000, সেম আগেরটার মতন, অর্থাৎ 30,000 টাকার পূর্ণ নিষ্পত্তিতে আমরা 26,300 টাকার একটা চেক পেলাম। তো এর ডিফারেন্স হইতেছে 700 আর 3,000, 3,700 টাকা। তার মানে 3,700 টাকা তারা আমাদেরকে কম দিছে, আর এটার বিষয়টা পুরো ফুল সেটেলমেন্ট হয়ে গেছে পূর্ণ নিষ্পত্তিতে, অর্থাৎ আমরা 3,700 তাদেরকে ডিসকাউন্ট প্রদান করছি। ডিসকাউন্ট প্রদান করছি মানে সেলস ডিসকাউন্ট, সেলস ক্রেডিট, সেলস ডিসকাউন্ট ডেবিট। তাহলে ক্যাশ পাইলাম 26,300 ডেবিট, ডিসকাউন্ট দিলাম সেলস ডিসকাউন্ট 3,700 ডেবিট, ক্রেডিট কি ও যে আমার ই কোম্পানি হইতেছে ক্রেডিট, অ্যাকাউন্টস রিসিভেবল 30,000 টাকা ক্রেডিট। 25 তারিখে যাই, অ্যাকাউন্টস রিসিভেবল ই কোম্পানি, টাইটেল দিলাম ডেবিট, ক্যাশ পেলাম ওর কাছ থেকে 26,300, ওকে সেলস ডিসকাউন্ট দিলাম 3,700, টোটাল যোগ করলাম দেখলাম 30,000 হয়ে গেল। আর আমার ক্রেডিট কি, ক্রেডিট হবে অ্যাকাউন্টস রিসিভেবল, অর্থাৎ ই কোম্পানির কাছে তো আমি আর টাকা পাইতেছি না, এখন এটা ফুল সেটেলমেন্ট হয়ে গেছে, ফুল সেটেলমেন্ট অ্যাকাউন্টস রিসিভেবল 30,000 টাকা ক্রেডিট। 25 তারিখ কমপ্লিট। 30 তারিখ ক্যাশ রিসিভড টাকা 4,000 ফর ইন্টারেস্ট, অর্থাৎ ইন্টারেস্ট বাবদ আমি ক্যাশ রিসিভ করলাম। আমার ক্যাশ বাড়ছে এবং ইন্টারেস্ট নামের একটা আয় আমার বাড়ছে, এর জাবেদা ক্যাশ ডেবিট 4,000, ইন্টারেস্ট রেভিনিউ ক্রেডিট 4,000। আমার ক্রেডিট কি হয়েছে, আমার ক্রেডিট হয়েছে ইন্টারেস্ট রেভিনিউ। তা আমি এন্ট্রি দিলাম ইন্টারেস্ট রেভিনিউ নামে, ইন্টারেস্ট রেভিনিউ ক্রেডিট। ডেবিট হয়েছে 4,000 টাকা ক্যাশ এবং ক্রেডিট হয়েছে ইন্টারেস্ট রেভিনিউ। যেটা বলতেছিলাম ইন্টারেস্ট রেভিনিউ নামে আলাদা কোনো ঘর দেওয়া হয় নাই, শুধু অ্যাকাউন্টস রিসিভেবল আর সেলস নামে একটা ঘর দেওয়া হয়েছে, বাকিগুলোকে আমরা আদার্স অ্যাকাউন্টের মধ্যে ফেলে দিছি, অর্থাৎ এই ইন্টারেস্ট রেভিনিউর টাকাটা আমরা আদার অ্যাকাউন্টের মধ্যে রাখলাম। আবার বলি ইন্টারেস্ট রেভিনিউ ডেবিট ক্যাশ, সরি ক্যাশ ডেবিট 4,000 এবং ইন্টারেস্ট রেভিনিউ ক্রেডিট 4,000, আবারও দুটো সাইড মিলে গেল। আমাদের এন্ট্রি ক্লিয়ার। এখন আমরা যা করব তা হইতেছে এই ক্যাশের টোটাল টাকাটা যোগ দিব, টোটাল টাকাটা যোগ দিয়ে দেখলাম আমরা 2,94,900 টাকা হয়। আচ্ছা, আর এই সেলস ডিসকাউন্টের টাকাটা যোগ করব 600, আর 3,700 যোগ হলো 4,100, এই দুইটা যোগ করব, নিচে লিখব টোটাল যোগ করে দেখব 2,99,000 টাকা। এটার নাম দেব আমরা ফুট, আর এটার নাম দেব আমরা ক্রস ফুট, মানে গ্র্যান্ড টোটাল আর কি। আচ্ছা, আর ক্রেডিটের যে স্ব ঘরগুলো আছে অ্যাকাউন্টস রিসিভেবল, সেলস, আদার অ্যাকাউন্ট, এটাগুলো যোগ করব 50, 75 এবং 1,74,000, পর আবার এই তিনটা যোগ করব, নিচে বসাবো 2,99,000 টাকা। তারপরে আমরা হিসাব সমীকরণের মতন দেখব ডেবিট সমান ক্রেডিট মিলে যাবে, আমরা জানি ডেবিট সমান ক্রেডিট মিলে যায় 2,99,000 টাকা, 2,99,000 টাকা, তার মানে আমাদের অঙ্ক ক্লিয়ার। আর এখানে এটা কোনো যোগফল করার প্রয়োজন নাই। আশা করি ক্লাসটা বুঝতে পারছেন আপনারা। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।